ঠাকুর স্মৃতিচরণে তানিয়া সিনহা। নমস্কার, আমি তানিয়া, মিতুলের তানিয়া বৌদি। আমি আমার বিয়ের পর থেকেই, আমার শ্বশুরবাড়ি লাভপুরে, বিয়ের পর থেকেই মিতুল নামটা খুব শুনতাম, খুবই শুনতাম। আর শুনতাম মিতুল উডল্যান্ডসে খুব বড় ডাক্তার। এই লাভপুর গ্রামের সবাই, মানে সবার খুব বল ভরসা। তো আগে তো আমরা ধানবাদে থাকতাম, কলকাতায় খুব একটা আসা হতো না। তারপর আমরা কলকাতায় এলাম 2005 সালে। তো তখন কারোর একটা বাড়িতে একটা অনুষ্ঠানে শুনলাম মিতুল আসবে। তো সেখানে মানে যাওয়ার যে তাগিদটা, তার মধ্যে খানিকটা অংশ ছিল যে মিতুলকে দেখবো। একটা ডাক্তার, সে এত রেসপন্সিবল একজন ডাক্তার, এত রিনাউন্ড একজন ডাক্তার, তার নাম মিতুল। আমার বয়সটা তখন কম, যাই হোক। তারপরে আমি মিতুলকে দেখলাম সেখানে, আর মনে হলো ও সত্যিই মিতুল। এত মিষ্টি একটা নাম, আর মানুষটা সেই সুন্দর একটা গোঁফ, আর এত সুন্দর একটা হাসি। মনেই হলো না যে উনি অত বড় একজন রিনাউন্ড ডাক্তার। প্রথম দর্শনেই মনে হলো যে ও তো আমার ভাই, ও তো আমার স্বামীকে তো দাদা বলে, ও তো আমার ভাই। তারপরেও মানে মিতুলকে আমি ভাই হিসেবে ভাবলেও ওকে আমি খুব শ্রদ্ধা করেছি বরাবর। আমি যখন তখন যে কোনো কারণে মিতুলকে ফোন করতাম না। খুব প্রয়োজন হলেই আমি হয়তো আমার হাজব্যান্ডকে বলতাম মিতুলকে একবার জিজ্ঞেস করে নাও। কিন্তু তা সত্ত্বেও আমি খুব যে মিতুলের বাড়ি গেছি তা নয়, বরং মিতুলরা আমার বাড়িতে 2-3 বার এসেছে, গল্প হয়েছে, মোনালিসা এসেছে। ও তো খুব গুণী মেয়ে, এবং মিতুল অ্যাপ্রিসিয়েট করতো যখন গান করতো, ও যখন ওর লেখা পড়তো, আমি বুঝতাম, আমার খুব ভালো লাগতো। মিতুলের সঙ্গে আমার শেষ দেখা গত বছর, যখন ওরা ওই মোনালিসার লেখা লাভপুরের বিশু ডাক্তার বইটি নিয়ে আসে। তার আগে আমার মিতুলের সঙ্গে কোথাও একটা দেখা হয়েছিল, মিতুল মোনালিসার সঙ্গে। তার কিছুদিন আগে আমি ওর একটি ছবি দেখি, তখন আমি কিছু জানতাম না, আমাকে বলা হয়নি। আমি হয়তো খুব আবেগপ্রবণ বলেই আমার স্বামী আমাকে সব কথা সবসময় বলেন না, যাই হোক পরে বলেছিলেন। তো সেটা জানার আগেই আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম, এই মিতুল, তুমি এত রোগা হয়ে গেছো কেন, তুমি এত রোগা হয়ে গেছো কেন? চেপে গেল, মানে আমাকে আর কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। তারপরে আমি যখন শুনলাম, মানে বজ্রাহত বললেও কম বলা হবে। তার কারণ শুধু মিতুল একা নয়, মিতুলের বাবা আমাদের ডাক্তার কাকা, তার সঙ্গে আমার নৈকট্যটা আরো অনেক বেশি এই মুহূর্তে। মানে ওনার মতন একজন ভালো মানুষ, এত সুন্দর স্বভাবের মানুষ, এত সুন্দর হাসি মিতুল বোধহয় ওনার কাছ থেকেই পেয়েছে। একটা মানে ভুবন ভোলানো হাসি। এত ভালো লাগতো ডাক্তার কাকার কাছে যেতে, এবং মনটা যেন শান্তিতে ভরে যেত। বই দিতেন পড়ার জন্য, আমি খালি প্রার্থনা করতাম ডাক্তার কাকা যেন কোনো কষ্ট না পান। উনি এত ভালো মানুষ, উনি এত নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন, এবং মিতুল তারই প্রতিফলন হিসেবে কলকাতায় থেকেও জাস্ট একটা ফোনের অপেক্ষা, দাদা আমরা বেরোচ্ছি, এই রোগী লাভপুর থেকে নিয়ে আমরা বেরোচ্ছি, হ্যাঁ তোমরা চলে এসো। এইরকম বড় মাপের মানুষ পৃথিবীতে তার অনেক দরকার ছিল, অনেক দরকার ছিল। লাভপুরে ডাক্তার কাকা আমাদের
আমাদের বটগাছের মতো। আমি 2 বছর আগে অবধিও প্রার্থনা করতাম ডাক্তার কাকা যেন ভালো থাকেন, ডাক্তার কাকা যেন কিছু না হয়, তাহলে লাভপুরের মানুষদের কি হবে। আপনারা বিশ্বাস করুন, আমি যখন বছর দেড়েক কি দুয়েক আগে মিতুলের এই ভয়ানক অসুস্থতার খবর পাই বা ক্রমশ যখন ডিটোরিওরেশন হতে শুরু করে, তখন আমার প্রার্থনাটা না কেমন যেন বদলে গেল। আমার মনে হলো ডাক্তার কাকা আর কাকিমা যেন কষ্ট না পান। আপনারা বুঝতেই পারছেন আমি কি মিন করতাম প্রার্থনায়। ওনাদের এটা প্রাপ্য নয়, ওনারা যে মাপের মানুষ, ওনাদের এটা প্রাপ্য নয়। কিন্তু সবকিছু তো হাতের মধ্যে থাকে না, আর প্রার্থনাও সব সময় তা না হলে এই যে এত এত মানুষ সকলের সমবেত প্রার্থনা কাজ হলো না। সেটাই মিতুলকে শেষ দেখাটা দেখতে আসা বোধহয় আমার উচিত হয়নি, কারণ আগের হাসি মুখটাই মনে রাখা ভালো। আমি একটা ছোট্ট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। আমার যখন অপারেশন হয়, তার আগে আমার খুব শরীরটা খারাপ হতো, তখন অনেক ডাক্তার দেখিয়ে বছর খানেক ধরে যখন কিছু হলো না, তখন ঠিক হলো যে তাহলে ঠিক আছে মিতুলের কাছে যাই। মিতুল প্রথমে বললেন যে সোনোগ্রাফি করো। তো আমি যখন সোনোগ্রাফি করার পর মানে রেস্ট করছি না শুয়ে আছি কি আমার মনে নেই, এক গাল হাসি, আরে বৌদি এটা তো আমার কেস। আমি বললাম মানে? বললো তোমার তো গলব্লাডার অপারেশন করতে হবে, আর এক্ষুনি করতে হবে, যে কোনো মুহূর্তে বাইল ডাক্তার ঢুকে যাবে, তুমি কাল থেকেই স্কুলে ছুটি নাও। তো অপারেশন হলো, যখন জ্ঞান এলো আবার সেই হাসি মুখ। করেছো কি বৌদি, এত এত পাথর, তুমি একটা গয়না গড়িয়ে নাও। মানে ইট ওয়াজ সো সুদিং, এত পজিটিভ। হঠাৎ করে মিতুলটা আমাদেরকে ধোঁকা দিয়ে কোথায় যেন ছুটতে পালিয়ে গেল। কিন্তু পালিয়ে গেলেই তো হবে না, ও সব সময় থাকবে আমাদের বুকের মাঝখানে, আরো বেশি করে থাকবে। তো আমি একটা পজিটিভ নোটেই এটা শেষ করতে চাই। মোনালিসা, উর্মি, সুকৃত, আমরা হয়তো আমি মিতুলের বাড়ি এতদিন খুব একটা যাইনি, কিন্তু এখন আমি মাঝে মাঝেই যাব, মিতুলের দাদাকে নিয়েই যাব, এবং ওরা ভালো থাকবে, ওরা যেন ভালো থাকে। ঠিক আছে, নেই, এখানে নেই, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আমি এই পজিটিভ নোটটা দিয়ে শেষ করতে চাই। আর রবীন্দ্রনাথের 4টে লাইন গাইবো না, কারণ নিজের গলার উপরে এখন আর অত বিশ্বাস নেই। লুকালে বলেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা। পাওয়া ধন আন মনে, হারাই যে অযতনে, হারা ধন পেলে সে যে হৃদয় ভরা। আমাদের হৃদয়ে সব সময় আছে ওর হাসি মুখ, আমি কোনোদিনও ভুলবো না, আপনারাও কেউ ভুলবেন না। এটুকুই বলার ছিল। নমস্কার। এখন স্মৃতিচারণে আব্দুল গনি, বিশিষ্ট স্থপতি ও সমাজকর্মী, এবং আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর দেবল সেনকে। আমার নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমি লাভপুরের সন্নিকট গ্রামে বসবাস করতাম। এখন কলকাতায় চাকরিগত সূত্রে বল্লির জন্য এখানে এসে বসবাস করতে বাধ্য হয়েছি। বিশ্ববাবু, মিতুল আমাদের 4 পুরুষের আত্মীয়। মিতুল আমার ভাই,
আমার থেকে 12 বছরের ছোট। আমার সরসভা ভোট করার কথা। একদিন আমি আমার মরত দেহ চক্ষুদান করার পরে তো বললাম, ভাই আমি তো সব দান টান করেছি, তুমি ডাক্তার, তুমি একটু দেখে শুনে নিও, আমি আমার ফর্মের উল্টো পাল্টায় তোমার আরও 15 জনের নাম ফোন নাম্বার রেখেছি, তোমরা আমাকে সাহায্য করো, পরে আমি থাকবো না তখন। হেসে বলে, দাদা কী বলছো, তুমি চলে যাবে, তোমার সামনে কত কাজ, তোমার বহুদিন বাঁচতে হবে। আমার মনে হচ্ছে এখন বোধ হয় মিতুল আমাদের জন্য ওর পারমানেন্ট দিয়েও চলে গেল। মিতুলকে দেখে আমার মনে হয়েছিল অনেক আগেই মিতুল ওর দাদু আর বাবার গুণাবলীর সমষ্টি একজন মানুষ তৈরি হবে। আমি বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় নানা কাজে আমাকে, আমি সরকারি প্রশাসন দীর্ঘদিন ছিলাম, ফলে বহু মানুষের সঙ্গে আলাপ হতো আমার। অনেক মানুষ বিপদে পড়লে আমাকে সাহায্য চাইতেন, এই সাহায্য আমি আবার চাইতাম মিতুলদের কাছে। লাভপুরে অনেক আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, বিশ্ববাবু আমাদের অঞ্চলে 6টা ব্লকের মানুষ সেবা করেছেন, করে চলেছেন এখনো। আমি ওকে প্রথম দেখি আমাদের বাড়িতে, উনি আমার মামার সঙ্গে এসেছিলেন, মামাও ডাক্তার ছিলেন, ডাক্তার সত্যেন্দ্রনাথ দত্ত, আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। সে রাত্রিতে উনি আমাদের গ্রাম থেকে এসে মামার বাড়ি ছিলেন। পরের দিন আমার এখন মনে আছে, আমার বাবা আমাদের মোষের গাড়ি টপ্পর দিয়ে পাঠালেন জোগাড় করে, আমিও সেই গাড়িতে আসলাম, ওকে কোমর পরে আমোদ কাটোয়া রেল লাইনে চাপিয়ে দিলাম ট্রেনে। সে প্রথম ওনার দেখেছিলাম, আমি প্রণাম করেছিলাম। উনি আমাদের পরিবারের একনিষ্ঠ আত্মীয়, আমাদের যে কোনো সমস্যায় বিশ্ববাদ মাত্র আমাদের মাথার উপরে শিখণ্ডী। আমি একবার থাইল্যান্ডে ছিলাম, ব্যাংককে, আমার ছেলে থাকে। হঠাৎ আমার ছেলের একটা সমস্যা শুরু হয়েছে, রাত্রে প্রায় 10টা বাজে। আমি ফোন করলাম, ওদের সময় 11:30, আমাদের 10টায়। উনি বললেন, তোমার ছেলেকে দাও। উনি শুনলেন, বলে এই টাইমগুলো খাওয়া শুরু করো, 7 দিন খাওয়াও, আর ওকে বলেন তুমি এগুলো করবে না। এইভাবে উনি সাহায্য করতেন। আমার গ্রাম থেকে কোনো মানুষ যাবেন দেখাতে, বিশাল লাইন পড়ে ওনার চেম্বারে, আমাকে বলতেন, বাবু তুমি একটা বিশ্ববাবুকে বলে দিও না ফোনে, আমার নামটা লিখে দিও। সে কাজটা আমি এখনো করে থাকি। আমি চাকরি সূত্রে বন্ধু আসি কলকাতায় 86 সালে, তখন সল্টলেকে সরকারি পাশে থাকতাম। ওখানে বিশ্ববাবু আসলে দেখা করতে যেতেন। মিতুল ওর মেয়েকে নিয়ে একবার মামার বাড়ি গিয়েছিল জ্যাঠার সঙ্গে, এরকম সম্পর্ক। এবং তারপর থেকে আমার সঙ্গে মিতুলের ঘনিষ্ঠতা আরও বাড়ে, দাদা ভাইয়ের সম্পর্ক আরও নিবিড় হয়। প্রতিনিয়ত আমাকে ফোনে বলতো, ভাই এক পেশেন্টকে তো ভর্তি করতে হবে, কোথায় করি বলো তো। উনি বলতেন, দাদা কেমন অবস্থা আর্থিক, বলতে কাছে উল্ল্যান্ডে পাঠিয়ে দেন। একটু খারাপ অবস্থা বলতেন নর্থ সিটিতে পাঠিয়ে দেন। আরও অবস্থা যাদের নিম্ন ছিল তাদের বলতেন, আমি বলে দিচ্ছি আমি কালকে এনআরসি আউটডোরে আমাকে খোঁজ করে দেখাবেন। এইভাবে বোধ আমি আমার সারা জীবন 1000-এর বেশি মানুষকে সেবা দিতে পেরেছি এদের মাধ্যমে। মৃত্যুর কিছু মানুষের মৃত্যু হয় না, এরা অমর থাকবে, আছে আমার হৃদয়ে। এরা শুধু নয়, অসংখ্য মানুষ যারা ওদের সেবা পেয়েছেন তারও স্মরণ রাখবেন। আমি গতকাল হঠাৎ জানি না কেন রবি ঠাকুরের সেই ব্যাপারটা ঘটে গেল আমার জীবনে এসে হঠাৎ। জাগরণে তারে না দেখিতে পায় থাকি স্বপ্নের আসে। হঠাৎ ওর গলা শুনছি স্বপ্নে, বল দাদা তোমার রুগী ভালো আছে।
আমি অত্যন্ত শোকাহত। যারা সবাই এসছেন তাদের সবার কাছে আমার বিদ্যুৎ বড় শ্রদ্ধা এবং মনানিসা ভালো লাগে। আমিও মাঝে মাঝে পত্রপত্রিকা লেখাটা করি। আমি অনুরোধ করব, আজকে সবাই যারা বললেন, যারা আর বলতে চান, তাদের বক্তব্যগুলোকে লিখিত আকারে যদি আমরা একটা সঙ্গ প্রসঙ্গ বা জীবন যখন জীবনী এই ধরনের সংকলন 50-60 জনের লেখা একটা বই আকারে বার করতে পারি, তাহলে বোধ হয় মৃত্যুদের সম্পর্কে আমার যে ধারণাটা স্থায়ীভাবে থেকে রাখতে পারবো আমরা। এই প্রশ্নটা নিতে পারলে বোধ হয় সঠিকভাবে মৃত্যুকে স্মরণ রাখা যাবে। আমি সবার কাছে পুনর্বার এই আবেদন রাখছি, আমরা যতখানি পারব 3-4 পাতার মধ্যে মৃত্যুদের সঙ্গে আমরা যে পেয়েছি সঙ্গ প্রসঙ্গ সঙ্গে থেকেছি সে সম্বন্ধে কিছু পুস্তক আকারে বার করতে যদি পারি 50-60 জনের লেখা, এরকম ভালো কাজ হবে। এরপর আমি আমার যতখানি সাহায্যের দরকার আমি সাহায্য করব। আমি নিয়োগটা লেখাটা করি, পাঠাই, বিভিন্ন পত্রপত্রিকা জমা লেখা ছাপাও হয়। সুতরাং এই কাজটা করলে প্রথমে ভালো হবে। একটা বই আমি লিখছিলাম আমাদের এলাকার সমস্যা নিয়ে, সেখানে 18 জন মানুষের নাম আমি খুঁজে পেয়েছি। অনেকে আমি চোখে দেখিনি, আলাপ ছিল না, কিন্তু তাদের সম্পর্কে জানলাম, জেনেছি। তাদের জীবনী লেখার জন্য আমি তাদের যারা আছেন তাদের বাড়ি যাব, দেখা করবো, আমি এটা ভাবছিলাম। হঠাৎ এটাকে আরও জোর দিয়ে মনে হচ্ছে করা উচিত আমাদের হারিয়ে যাওয়া মানুষগুলোকে ধরে রাখার জন্য, আমাদের পরের প্রজন্ম যাতে তাদেরকে স্মরণ রাখতে পারে, তাদের আদর্শকে অনুভব করে তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারে। এখন সব স্বার্থপর এবং স্বার্থ বিভাগী মানুষ কজন আছেন, তাদের আত্মজীবনী পড়লে হয়তো আমরা খানিকটা সাবলীল হতে পারবো। তাদের মতো কিছু হলেও হওয়ার চেষ্টা করতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এটা আমাদের বর্তমান সময়ে ভীষণ ভীষণ প্রয়োজন বলে আমার অন্তর মনে হচ্ছে। আমরা যেভাবে আমাদের মানবিক বোধ হারাচ্ছি, মনসূত্র বোধ হারাচ্ছি, তাকে পুনর্জাগরণের জন্য এই সমস্ত মৃদুলের মতন, বিশ্বপুর মতন মানুষের জীবনী আমাদের সামনে অত্যন্ত প্রয়োজনীয়। সেটা করতে পারলে বোধ হয় আমাদের আজকে স্মরণসভা সার্থক হবে। এই বলে আমি আমার সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। অত্যন্ত ভালো প্রস্তাব দিলেন মনিদা। সত্যি যদি আমরা আমাদের এই আজকে যারা বললাম না, তারা আমাদের এই মনের ভাবটুকু লিখে এলিজাদির কাছে পাঠাতে পারি, সেটা একটা তার থেকে সুন্দর প্রামাণ্য গ্রন্থ তৈরি হতে পারে। আমাদের সকলের স্মৃতি মিলিয়ে একটা মহান স্মৃতি তৈরি হবে। আমাদের সময় খুব অল্প, 8-9টার মধ্যে আমাদের হল ছেড়ে দিতে হবে। তো আমাদের পরবর্তী আরও 7-8 জন বক্তা আছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা খুব অল্প করে আপনাদের নিজের যে মনের কথা সেটা প্রকাশ করুন, যাতে সকলে মিলে আমরা সকলের কথা শুনতে পারি। আমরা এরপরে ডেকে নেব ডক্টর মলয় মণ্ডল, কি আছেন? তারপরে শ্রী সুমন মিশ্র লাভপুর থেকে এসছেন, এবং তারপর সুচন্দ্রা মজুমদার। নমস্কার সবাইকে। আজকে এইরকম একটা জায়গায় এসে আমাকে কিছু বলতে হবে এটা ভাবতেই খুব খারাপ লাগছে। সবাই যারা আছেন সকলেই হয়তো আমার চেয়ে অনেক বেশি দিন ধরেই চেনেন সৌমিত্রদাকে। হ্যাঁ, আমি সৌমিত্রদাই বলতাম। আমার সঙ্গে আলাপটা প্রফেশন থেকেই। আমি আর সৌমিত্রদা নর্থ সিটিতে অপারেশনের সময় দেখা হতো মাঝে মধ্যে। এটা 2014 সাল এরকম সময়, খুবই অল্প তখন কথাবার্তা হতো। 15 সালে আমি যখন সল্টলেকে আমার নিজের চেম্বার করি, তখন আমি একটি সমমনস্ক মানুষ চাইছিলাম যার সঙ্গে একসঙ্গে দুজনে কাজ করতে পারি বা এক জায়গায় চেম্বার করা যায়। তখন শীর্ষেন্দু ছিল নর্থ সিটির ম্যানেজার। ও বলল, আপনি ডক্টর চন্দ্রর সঙ্গে কথা বলুন। সৌমিত্রদার সঙ্গে সেই আলাপ, এবং এই 8 বছরে সৌমিত্রদার সঙ্গে আমার আলাপটা অদ্ভুতভাবে খুবই গভীর হয়েছে। মানে এমন কিছু আলোচনা আমরা করেছি যেটা প্রফেশনের অনেক বাইরে। বহুবার গেছি সৌমিত্রদার বাড়িতে, সৌমিত্রদার জন্মদিন আমার চেম্বারে হয়েছে। বৌদিকে এবং ছেলে মেয়ের বিয়ে এবং ছেলের ভবিষ্যৎ, এসব নিয়ে বহু আলোচনা।
ভাবতেই পারিনি যে আর মাত্র 8টি বছরে এতটা কাছে টেনে নিতে পারে। সৌমিত্রদার মধ্যে একটা ব্যাপার ছিল, মানে যেভাবে সৌমিত্রদা হাসতো আর যেভাবে মানুষকে নিজের করে নিত, সেটা সকলেই আপনারা বলেছেন, আমিও সেটাই অল্প কয়েকদিনই বুঝতে পেরেছিলাম। অ্যান্ড যে কোনো জিনিসে সৌমিত্রদার যে পজিটিভ আউটলুকটা, তারপরে তো ওই কোভিডের সময় সৌমিত্রদার আমার যে অদ্ভুত একটা সিচুয়েশন, দুজনের প্রতিনিয়ত আলোচনা, আমাদের চেম্বার কীভাবে চলবে, কীভাবে করছি, সে সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা, সৌমিত্রের সঙ্গে আরও গভীরে আরও মিশলাম। সবচেয়ে যেটা ভালো লাগতো আমার সৌমিত্রদার বাড়িতে যখন যেতাম, এই বৌদি আর সৌমিত্রদার পারস্পরিক সম্পর্কটা এবং তাদের যে অবলম্বন, এটা একটা অদ্ভুত, আজকের যুগে সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। সৌমিত্রদা বৌদিকে যেভাবে সাপোর্ট করতো আর বৌদিও যেভাবে সৌমিত্রদাকে করতো, এটা বাড়িতে না গেলে বা ওদের সঙ্গে খুব কাছ থেকে না মিশলে সত্যিই বোঝা মুশকিল। সৌমিত্রদা এসে চেম্বারে বলতো বৌদির লেখা বেরিয়েছে, বৌদির গানের সিডি বেরিয়েছে, এবং সেই হিসাবে আমি বলতে পারি আমরা তো একটা মানুষকে হারালামই, বৌদির অবশ্যই একটা ভীষণ একটা বড় ভয়। চেষ্টা করব বৌদির প্রয়োজনে বা কোনো সমস্যা হলে সেটাকে সলভ করার আগেও করেছি, বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি, সবসময় যে বড় মাপের কিছু করতে হয় তা নয়, পাশে থেকেছি। আজ আর নতুন কিছু বলবো না, তবে সৌমিত্রদার মানবিক দিক এসব তো সবাই বলেছেন, সকলে জানেন, নতুন করে আর কিছু বলার নেই। মানুষটাকে এত সহজে হারিয়ে ফেলবো এটা ভাবিনি, সত্যিই ভাবিনি। সুতরাং মনটা ভারাক্রান্তই আছে, তবে আশা করব সৌমিত্রদার স্মৃতিটা বয়ে বেড়াবো বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশায়, এ কথা হবে আবার, বৌদির সঙ্গে তো দেখা হবেই। ভালো থাকুন আপনারা, সবার স্মৃতিতে থাকুক ডক্টর সৌমিত্র চন্দ্র। মঞ্চে আসতে অনুরোধ করব সুমন মিশ্র এবং সুচন্দ্রা মজুমদারকে। ডাক্তার সৌমিত্র চন্দ্রকে আমার প্রণাম, উপস্থিত গুণীজনদের আমার প্রণাম। মৃত্যু অমোঘ সত্য, আমরা সবাই মৃত্যুর অধীন, কিন্তু এও তো সত্য যে সংসার মায়াময়, আমরা সবাই মায়ার বাঁধনে বাঁধা। আমি বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, মহাদেব জেঠু ফোন করে বলল, সুমন, মিতুল চলে গেল গো। তখন বিকাল 5টা। আমি ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে দেখলাম একটা বিছানায় অর্ধেকটা বইয়ে ভর্তি, ডাক্তারবাবু শুয়ে রয়েছেন, হাত দুটো আকাশের দিকে তোলা, জোরহাত করে বলছেন, সত্যব্রত অবলম্বন করে সত্য পথে যাও পুত্র, সেখানে জরা নেই, ব্যাধি নেই। তার চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ছে। বৃদ্ধা মা, তিনি নীরব হয়ে গেছেন, তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। মহুগ্রামের শরৎচন্দ্র চন্দ্র ছিলেন লাভপুর হাই স্কুলের ছাত্রদরদী আদর্শ শিক্ষক। তার সুপুত্র ডাক্তার সুকুমার চন্দ্র, যিনি শুধু এলাকার মানুষের কাছে ডাক্তার নন, সবার অভিভাবক, ডিসপেন্সারিতে বসেই সবার খবর নিয়ে নেন। আমি যখন প্রথম চাকরি পাই, আমি ডাক্তারবাবুকে প্রণাম করতে গেলাম। সেদিন ডাক্তারবাবুর মুখে ঠিক এই রকম হাসিটা আমি দেখেছিলাম। আমি তার ছেলে নই, তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু অন্যের সুখের খবরে যে কোনো মানুষ এত সুখী হতে পারে, আমি সেটা সেই দিন অনুভব করেছিলাম। তাঁদেরই সুপুত্র ডাক্তার সৌমিত্র চন্দ্র, যাকে আমরা
মিতুল বাবু বলেই জানি। ওনার বন্ধুরা বলছেন যে ওই যখন ক্লাস 4-5-এ পড়তো, পিঠে একটা স্কুল ব্যাগ আর একটা স্কুল শু, ইউনিফর্ম ছিল না সেই স্কুলে তখন আমাদের, আর একটা ছোট্ট সাইকেল নিয়ে আসতো। আর ডাক্তারবাবু ডিসপেন্সারির সামনে সাইকেলটা স্ট্যান্ড করে আমাদের বলতো, দাঁড়া, বাবুকে একটু প্রণাম করে আসি। এটা প্রতিদিনের ব্যাপার ছিল। আমি গতকাল ডাক্তারবাবুর কাছে গেছিলাম, ঘন্টা দেড়েক বসেছিলাম। ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ, ওর পিতৃভক্তি চরম ছিল, তবে তার চেয়েও বেশি ভক্তি করতো মাকে। মাকে প্রণাম না করে আমাকে প্রণাম করতো না কোনোদিন। আর যেটা ছিল যে ঠাকুর দেবতার প্রতি চরম ভক্তি ছিল। যখনই কলকাতা থেকে বাড়ি আসতো, ফুল্লরা মায়ের থানে গিয়ে আগে বুট মজা খুলে মাকে প্রণাম করে ঘর ঢুকতো। আর অত্যন্ত চঞ্চল ছিল। বন্ধুদের সঙ্গে বিশেষ করে শুক্রবার টিফিনটা এই শুভদা, মিতুলদা আর ওই কুন্তল চ্যাটার্জি এরা মাতিয়ে বেড়াতো। বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান ছাত্র, কিন্তু একই সঙ্গে সরলতার বুদ্ধিমত্তা যে একই আধারে বিরাজ করে, তার একটা উজ্জ্বল নিদর্শন। যখন লাভপুর আসতেন তখন আর ডাক্তার নন তিনি, তার সেই ক্লাসের পড়া ছাত্র বন্ধু যারা, তাদের সঙ্গে সহজভাবে মিশতেন, খোলা মন নিয়ে মিশতেন। আর সালাম একদিন বলল, জানো মাস্টার, এই মানুষটা এমন, যখনই আমাদের কেউ অসুস্থ হতো ফোন করছি, আচ্ছা মিতুলদা কি করবো বলতি, কি করবো আমি? রাত্রি তখন 1:10-15 বাজে, ফোন ধরে বলছে, তুই এক কাজ কর, আমি খোঁজ নিচ্ছি, তুই মিনিট 10 পর আমি তোকে জানাচ্ছি, তারা তুই পেশেন্ট নিয়ে চলে আয় কলকাতা। 10 মিনিট পর রিং ব্যাক করে বলছেন যে অমুক নার্সিং হোমে ভর্তি কর, আমি কাল গিয়ে দেখা করছি। ঠিক তাই হয়েছে। আমার খুড়তুতো ভাই, তার 3বার অপারেশন হয়েছে, তাই ডাক্তারবাবু তার সুবন্দোবস্ত করে দিয়েছেন। বলতে গেলে অনেক কথা হয়, সেসব কথা বলে আর সময় নষ্ট করব না। এটুকু বলি, যে মানুষটা উপনিষদের স্তন্যপান পুষ্ট বলে পরিচিত, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ফাল্গুনী নাটকে দেখাচ্ছেন, মৃত্যু জীবনের অন্ত নয়, জীবন থেকে মহাজীবনের উত্তরণের পথ। কোন জায়গায় দাঁড়িয়ে তিনি এইভাবে তার মনটাকে এই সত্যে বেঁধেছিলেন আমি জানি না, তবে আমি উর্মিকে বলবো, সুকৃতকে বলবো, যে আমার যখন বাবা মারা যায় তখন আমিও খুব ভেঙে পড়েছিলাম। তা আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ তিনি আমাকে বলেছিলেন যে, সুমন, সন্তান সন্ততির মধ্য দিয়ে পিতামাতার নবজন্ম হয়। তোমরা দেখবে আজ আমি মাঝে মধ্যে কখনো সখনো আমার মধ্যে আমি বাবাকে খুঁজে পাই। কেউ কেউ হয়তো বলে, এই বাবুদার মতোই কথাবার্তা হয়েছে। যাই হোক, তোমাদের মধ্যে তোমাদের বাবা আছেন, থাকবেন, ঠিক তোমরা অনুভব করতে পারবে। আর ডাক্তারবাবু এই 95 বছর বয়সে আমার বাবার মৃত্যুর পর অলোক কাকুকে সঙ্গে করে সে গাড়িতে চড়ে খবর করতে চলে গেছে। তাই যে মানুষটা গেল, সেটা আমাদের কাছে কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। জানি না কবে কে এসে আবার হাল ধরবে। আজকে মিতুলদার স্মরণসভায় আসতে হবে। রাখতে পারিনি। উনি যখন আরজি ঘরে ডাক্তারি পড়তেন, সেকেন্ড ইয়ার বোধ হয়, তখন আমি মোনালিসা আমার খুব বন্ধু, প্রাণের বন্ধু, একমাত্র বন্ধু। তো আমি তখন প্রেসিডেন্সিতে পড়তাম।
ওকে তখন ওদের মধ্যে প্রথম প্রেম চলছে চলছে ক্লাসের পর আমি ওকে সঙ্গে করে মোনালিসাকে সঙ্গে করে ইউনিভার্সিটি বাস স্টপেজের কাছে ওখানে ওকে পৌঁছে দিতে যেতাম। তো ও খুব নার্ভাস থাকতো সে সময়। আমিও সবে মানে খুব একটা এক্সপার্ট নই, ছিলাম না, কিন্তু তাও ও বলতো আমার খুব পেট গুড়গুড় করছে। আমি পেট গুড়গুড় করছে কি রে, লোকে এরকম সময় তো নার্ভাস হয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পা কাঁপে, বুক ধরাস ধরাস করে, তোর এবার কি পেট গুড়গুড় কি। তারপর জানি না মিতুল দা কিভাবে এই অসুখ সারিয়েছিল। তারপরে বিএসসি এমএসসি সবসময় মোনালিসার সঙ্গে আমি ছিলাম, পড়াশোনা একসাথে করেছি, প্রেসিডেন্সি, তারপর বিশ্বভারতী। তারপর ওর সব আনন্দ বিষাদ সব কিছুরই সঙ্গী ছিলাম। মিতুলদার সঙ্গে ডাইরেক্ট কথা হতো না। মিতুলদাকে খুব আমি সম্ভ্রম করতাম, মানে একে তো মেধাবী ছাত্র, ডাক্তারি পড়ছেন, মানে একটা তখন ডাক্তারদের সম্বন্ধে একটা আলাদা ধারণা ছিল মানুষের, সেরকমই ছিল। খুব কম কথাই হতো, অল্প কথা হতো, তো বেশি কিছু হতো না। তারপরে ওদের আমার যখন এমএসসি পড়ছি ফার্স্ট ইয়ার, তখনই মোনালিসার বিয়ে ঠিক হয়ে গেল ওর সাথে। তো আমি একা বন্ধুদের ভেতরে ওই কাটোয়াতে গিয়েছিলাম ওদের বিয়েতে, ওটা মোনালিসা এখনও খুব বলে। তো সেই মানে খুবই নিকট সম্পর্ক ছিল আমাদের। তারপরে তো অনেকদিন আবার দেখা সাক্ষাৎ নাই ওদের সাথে, দুজনে দুদিকে চলে গেছিলাম। ও রিসার্চ করতো, আমার বিয়ে হয়ে গেল, অন্য জায়গায় চলে গেলাম। তা মৃদুলের মতো এরকম সত্যি বাবা কাজ পাগল মানুষ, এত সিনসিয়ার আর রোগীকে এত ভালোবাসা আমি বাবা কোথাও দেখিনি। এরকম সার্জেন মানুষ আমি দেখিনি। আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমার শাশুড়ি মা তো একদম শেষই হয়ে গিয়েছিলেন, তাকে আবার বুকে হ্যামারিং করে আবার 2-3 মিনিট বাদে তাকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না ওনার কাছে। আর এটা বোধহয় ওনার বাবার কাছে বোধহয় ওনার শিক্ষা বোধহয় ইনহেরিট করেছেন উনি, এটা যে রোগীকে ভালোবাসলে তার আর্থিক অসুখ সেরে যায়। তারপরে তো আছে সব, তারপর এত যত্ন, মানে আফটার কেয়ার, মানে শুধু সার্জারি তো নয়, সার্জারি তো অতি নিপুণ হাত একদম। কখনো তার কিভাবে করতেন আমি জানি না, সুযোগও হলো না এসব জানার। এখন আমাদের বয়স হয়েছে, এখন এসব নিয়ে গল্প করার সুযোগ ছিল হয়তো, কিন্তু সেই সুযোগ আমরা হারিয়েছি এখন। তাও যেভাবে করতেন, এবং তারপরে আফটার কেয়ার মানুষের এত ভালো নিতেন, সত্যি উনি এবং ওনার বাবা দুজনের কাছেই আমরা ভীষণ অনেক কিছু শেখার আছে আর কি। বর্তমান প্রজন্মের মানে ছাত্র যারা ডাক্তার হচ্ছেন তাদেরও তো বহু কিছু শেখার আছে। আর মিতুলদা তো নিশ্চয়ই হাতে করে আপনাদের অনেককেই কাজ শিখিয়েছেন, আপনারা ওনার ওই লিগেসিটা বয়ে নিয়ে যাবেন, যেভাবে উনি মানুষকে হেল্প করেছেন। দিনে রাতে কোনো তো তার বিরাম ছিল না। আর এত তাড়াতাড়ি এনার কর্মজীবন শেষ হয়ে যাবে তো ভাবিনি। আমরা কখনো ওনার পারমিশন না নিয়ে কোনো বড় সার্জারি টার্জারি এইসব চিন্তাই করতে পারতাম না। মানুষ হিসেবেও তো অনেক ভালো মানুষ ছিলেন। আপনারা কতজনে কত কি বললেন, শুনলাম সম্মান দিয়ে। আর মোনালিসার কাছেও, তো মোনালিসা হোস্টেলের বন্ধু ছিল, মানে 2 বছর একসঙ্গে হোস্টেলে, তা সবসময় গল্প শুনেছি কীভাবে কেমন ভাবে ছিলেন। আর লাস্ট আমাদের এই বন্ধুদের একসাথে দেখা হলো, 3 বন্ধু আর তাদের হাজব্যান্ড সবাই মিলে মিট করেছিলাম নোভোটেলে। সে এক আনন্দময় মুহূর্ত, অনেকগুলো পেয়েছিলাম আমরা, সেইটাকেই চেরিশ করব। আর মিতুল, আপনি সবসময় আমাদের কাছে আছেন, কখনো দূরে যাবেন না, ভালো থাকবেন, যেখানে থাকবেন।